17তে এসে আমি লেখাই বন্ধ করে দিই, কেননা আমি আমার স্বাধীনতা অনুযায়ী লিখতে পারি। সংসারে দ্বন্দ্ব নয়, ভালোবাসা দিয়ে সৃষ্টি করুন একটি পরিবার। আমাদের নারীরা অল্পতেই বেশি হ্যাপি এবং অনেক বেশিতেই আত্ম অহংকারে ভরে যায়। তাল মিলিয়ে ঠিক না রাখি তাহলে সেই ক্ষেত্রে আমার নামে মামলাও হতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময় দীপ্তি নিউজ থেকে চলে এসেছি আমি তফরিন। আজকে কথা বলবো এমন একটি মানুষের সাথে, এবারে জনপ্রিয় লেখক এবং গবেষক ফারজানা আপুর সাথে কথা বলবো। তো চলুন কথা বলা যাক ফারজানা আপুর সাথে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আজকে আরও ভালো লাগছে যে আমি আমাদের সময়ের দীপ্তি নিউজের সাথে কথা বলতে পারছি বলে। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি লেখক বা গবেষক। তো এই যে এই প্রফেশনে আসাটা আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেলেন? আসলে লেখক এবং গবেষণক মানে এটা কোনো ইয়ে না যে আমি ছোট থেকেই লেখালেখির সাথে যেহেতু জড়িত, আর আমি এটাকে প্রফেশনাল হিসাবে নিইনি। মূলত এটাকে আমি নিয়েছি আমার সম্পূর্ণ একটা অ্যাচিভমেন্ট যে আমি গবেষণামূলক লেখাটা লিখতে পছন্দ করি। আমি কিন্তু উপন্যাস কিংবা কাব্যিক লেখা লিখি না, গল্প লেখা লিখি না। আমি গবেষণামূলক লেখাটা লিখি এবং গবেষণামূলক লেখাটার উপরেই সর্বোচ্চ মানে আমার মেধা এবং শ্রম দিয়ে থাকি। কেননা আপনারা জানেন যে গবেষণামূলক লেখা লিখতে গেলে যেটা হয় সেটা হলো যে আমাকে দিন ক্ষণ টাইম সময় সম্পূর্ণ বিষয়টা ঠিক রেখে লিখতে হয়। যদি আমি সেটা তাল মিলিয়ে ঠিক না রাখি তাহলে সেই ক্ষেত্রে আমার নামে মামলাও হতে পারে কিংবা আমাকে আইনগত অবস্থানেও পড়তে হতে পারে। তো আমি এখন বর্তমান যেটা হয়েছে, আমি বাংলাদেশের খুব সমসাময়িক কিছু ঘটনা নিয়ে একটা গবেষণামূলক বই লিখেছি, যেটা সত্যিই বলা চলে এবারের বইমেলায় সেরা বই। এবং আমার বইটি প্রচুর পাঠক পড়েছেন এবং সাড়া দিয়েছেন এবং তারা বলেছেন আরও যদি আমি গবেষণামূলক কিছু বই লিখি তো আমার বইগুলো তারা পড়তে ইন্টারেস্টেড। আচ্ছা, প্রতিটি সাকসেসের পিছনে কারো না কারো হাত থাকে। তো আপনার সাকসেসের পেছনে কার হাত, মানে এই জায়গাটাতে যে আছেন এটার পেছনে আপনি কাকে আপনি এই মুহূর্তে মনে করতে চান? বা আসলে আমি 14, 15, 16 খুব লিখছিলাম। 17তে এসে আমি লেখাই বন্ধ করে দিই, কেননা আমি আমার স্বাধীনতা অনুযায়ী লিখতে পারিনি। করোনার পরে এসে আমার মা আমাকে প্রচুর বকাবকি করেছে, একঘেয়েমি না থেকে তুমি আবার লেখা শুরু করো, আবার লিখো, আবার তুমি নিজেকে ডেভেলপ করো লেখার উপরে। তো আসলে আমি যদি বলি আমি লেখাটা ভুলেই গিয়েছিলাম, লিখতে বসতেই আমার আর ভালো লাগতো না। বাট এখন আমি যদি বলি যে আজকের যে সফলতা, আজকে যে আমাকে 10 জন চেনে জানে এবং আমি যেখানে যাই সবাই বলে ফেলে ওই যে রিসার্চার্স আপু। তো এই যে জিনিসটা শুনতে খুব ভালো লাগে, আর এটার জন্য সম্পূর্ণ মানে যে শক্তি, যে মনোবল জোগানো সেটা আমার মাই জুগিয়েছেন। শৈশব বা ছাত্র জীবনে কোনো অভিজ্ঞতা আপনাকে লেখক বা গবেষক হতে অনুপ্রাণিত করেছে? তো আসলে শৈশব এবং ছাত্রজীবন আমাকে কোন অভিজ্ঞতা যেটা বলছেন সেটা হলো কি, আমি যদি বলি আমি খুব ছোটতেই যখন রাস্তায় রিক্সা নিয়ে বের হতাম আমি সাইনবোর্ড পড়তাম। আমি কোথাও যদি যেমন আমাদের বাংলাদেশে আগে দেখতাম যে কোনো হাসপাতালের সামনে লেখা সবার জন্য শিক্ষা, স্কুলের সামনে লেখা সবার জন্য শিক্ষা, অথবা লিখেছে যে মাকে সম্মান করো তুমি সম্মানিত হবে। এই যে পারিবারিক শিক্ষা নিয়েও কিছু কথাবার্তা সেখানে ছিল এবং বলা ছিল যৌথ পরিবারই হোক একটি সুন্দর পরিবার। তো এই ধরনের লেখাগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, আমি তাদেরকে খুব ফলো করতাম যে আপনারা সংসারে দ্বন্দ্ব নয়, ভালোবাসা দিয়ে সৃষ্টি করুন একটি পরিবার। খাদ্যে কোনো মানে অশান্তি না, যদি সবাই মিলে ভাগ করে খান সেটাই শান্তি। তো আসলে এই যে বিষয়গুলো দেখতে দেখতে আমার কেন জানি মনে হলো যে আমিও তো ভালো কিছু লিখতে পারি, আমিও তো ভালো কিছু ধারণা সমাজকে দিতে পারি। আসলে আমরা দেখেছি শপক মানে সমাজের পরিবর্তনে কবিতা। তো সমাজের পরিবর্তনে যদি কবিতা হয় তবে সমাজ পরিবর্তনে কেন আমাদের বিভিন্ন আঙ্গিকের লেখাগুলো হতে পারে না? তো আমার কাছে আস্তে আস্তে মনে হলো যে আমি সারাদিন যা করেছি সেটা নিয়ে একটা কিছু লিখি। আমি আজকে খেলার মাঠে যেটা দেখেছি
সেটা নিয়ে একটু লিখি। তো আসলে আমি ওই সময়গুলো নিয়ে লিখতে লিখতে কেন যেন গবেষণামূলক লেখার দিকে একটু ঝুঁকে পড়েছি। এটাই আমার মানে ছাত্রজীবন থেকে লেখার সূচনা। আমরা জানি যে সমাজে নারীরা অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে। দেখেন আমাদের নারীরা আজকে এসপি, আমার নারীরা আজকে ওসি, আমাদের নারীরাই আজকে ডিসি, আমাদের নারীরাই আজকে কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রের কোনো এক প্রধান মানে রাষ্ট্রপ্রধান ছিলেন। বাট এটাও সত্য যে আমাদের নারীরা অল্পতেই বেশি হ্যাপি এবং অনেক বেশিতেই আত্ম অহংকারে ভরে যায়, যেটা আমি আমার জায়গা থেকে নারী হিসাবেই বলছি। তো আমরা নারীরা বড় হই, প্রত্যেক বাবা মা সন্তান বড় হোক, এটা তাদের চাওয়া। সমাজও চায় যে শৃঙ্খলতার সাথে আমাদের সমাজের মেয়েরা বেড়ে উঠুক, কিন্তু উশৃঙ্খলতা যদি কখনো কোনো মেয়ের মাঝে দেখে, অবশ্যই সমাজ সেখানে কথা বলবে, সমাজ সেখানে প্রশ্ন দাঁড় করাবে। তো সব কিছু মিলাই আমি বলবো যে আমাদের নারীরা বাধাপ্রাপ্ত তখনই হয় যখন নিজের চেইন ভেঙে আউট ভেঙে যায়, তখন পিতামাতার চোখে দৃষ্টি যে একটা মানে কি বলবো দৃষ্টিতে খারাপ লাগাটা আসে, তখনই সে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু সত্যিই যদি ভালোভাবে কেউ এগিয়ে যায়, আমার মনে হয় সমাজে তেমন বাধাপ্রাপ্ত হয় না। নতুন প্রজন্মে যারা লিখবে বা গবেষণা করবে তাদের জন্য আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি নতুন প্রজন্মে যারা লিখবে, যারা গবেষণা করবে, আসলে আমাদের দেশে দেখবেন এখন অর্ধেক স্টুডেন্টই বলে ডক্টরি না, সিএসসি পড়বো। হ্যাঁ, বিকজ তাদের ধারণা আমরা ডিভাইস নাড়তে পারবো, ডিভাইস নিয়ে আগাতে পারবো। তো আসলে আমি বলবো যে আমাদের বাচ্চাদেরকে এই যে আমরা ডিভাইস দিচ্ছি, এই ডিভাইসটা কিছুটা হলেও দূরে রাখতে এবং এই ডিভাইস না দিয়ে তাদেরকে একটু পরিবেশের সাথে পরিচিত করতে। আমি তো লেখার জন্য তখনই ভাববো যখন একটা নদীকে ভাবতে পারবো, যখন একটা গাছকে ভাবতে পারবো, যখন একটা রাস্তাকে আমি ম্যাপ করতে পারবো, তখনই আমি ভাবতে পারবো যে আমি কলমে লিখবো, তাই না? তো এখন সেই ক্ষেত্রে যেটা হয়েছে, নতুন প্রজন্মের জন্য আসলে আমি বলবো অভিভাবকদেরকে, যেটা আমার নিউজ দেওয়া, যে প্রত্যেক অভিভাবক বাচ্চাদেরকে ডিভাইসের পাশাপাশি একটু পরিবেশকে চেনানো শিখুক, গাছ চিনুক, পশু চিনুক, পাখি চিনুক। অনেকে আমাদের বাংলাদেশের বাচ্চারা এখন গাছই চিনে না, কলমি লতা কোনটা, জবা ফুল কোনটা। ধন্যবাদ জানাচ্ছি ফারজানা আপুকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সময়ের দীপ্তি নিউজকেও আসলে আমাকে এতটা বেশি অপরচুনিটি দেওয়ার জন্য, যে আমি আজকে আপনাদের সামনে এসে অনেক কথা বলতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। ভালো থাকবেন, থাকবেন সবসময় সময়ের দীপ্তির সাথে।